এমন খবর আসবে কেউ স্বপ্নেও ভাবেনি। দেখো, এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে তোমার মাথা ঘুরে যাবে। ট্রাম্প শুধু ইরানে বোমা মারছে না, ট্রাম্প ইরানের সেই একটা জায়গা দখল করে নেওয়ার কথা বলছে যেটা ছাড়া ইরানের পুরো অর্থনীতি এক সপ্তাহে ভেঙে পড়বে। আর এই একটা ঘোষণায় শুধু ইরান না, ইউক্রেন কাঁপছে, রাশিয়া হাসছে, আর সারা দুনিয়া হরমুজের দিকে তাকিয়ে আছে। আজকে তোমাকে পুরো ছবিটা দেখাবো, শেষ পর্যন্ত থাকো, কারণ এই গল্পটা মাঝপথে ছাড়লে আসল কথাটা মিস হয়ে যাবে। শেষে অনেক বড় টুইস্ট আছে। স্বাগতম বন্ধুরা, আমি তোমাদের ভাই বলতে পারেন, বন্ধু বলতে পারেন। আজকে তারিখটা হলো 13ই জুন আর 2026, আর আজকের রাতটা মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটা অন্যতম রাত হতে চলেছে। বন্ধুরা, শুরু করি একদম গোড়ার অংশ থেকে। ট্রাম্প কি বললেন সেটা আগে আপনাদেরকে বলি, তারপর বলি এই কথার মানেটা আসলে কি। দেখুন, ট্রাম্প বলছেন যে আমেরিকা আজকে রাতে ইরানের ওপরে খুব কড়া হামলা করবে, আর এর পাশাপাশি সামনের দিনগুলোতে খার্ক দ্বীপ সহ ইরানের গুরুত্বপূর্ণ তেল পরিকাঠামোর ওপর কবজা কায়েম করা হবে। এইটুকু পড়লেই মনে হয় আরে এ তো আগেও শুনেছি। ট্রাম্প প্রতিদিন কিছু না কিছু বলে, কিন্তু এবার ব্যাপারটা একটু আলাদা। কারণ এর আগে দুটো রাত ধরে আমেরিকা ইরানের বিভিন্ন জায়গায় হামলা করে এসেছে। কাজেই এটা শুধু কথার কথা না। আসা যাক বন্ধুরা খার্ক দ্বীপের গল্পে। বন্ধুরা, তোমরা হয়তো অনেকে নাম শোনোনি এই দ্বীপটা, কিন্তু এই ছোট্ট একটা দ্বীপ ইরানের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝলে তুমি হা হয়ে যাবে। পারস্য উপসাগরের ইরানের উপকূল থেকে খুব কাছে একটা ছোট্ট দ্বীপ আছে, নাম খার্ক। আর এই দ্বীপ থেকে ইরানের প্রায় 90% কাঁচা তেল দুনিয়ার বিভিন্ন দেশে রওনা দেয়। এটা বোঝার জন্য একটা তুলনা দিই। ধরো, তোমার পুরো উপার্জন হয় একটাই কল থেকে, আর একটাই পাইপলাইন থেকে এই টাকা আসে। সেই পাইপলাইনটা কেউ বন্ধ করে দিলে বা কেউ সেটা নিজের হাতে নিয়ে নিলে তোমার কি অবস্থা হবে? সেটাই হবে ইরানের অবস্থা যদি খার্ক কারো দখলে চলে যায়। আমেরিকার মহলে খার্ক দ্বীপকে ইরানের তেল সরবরাহের হৃৎপিণ্ড বলা হয়। হৃৎপিণ্ড বন্ধ হলে মানুষ বাঁচে না। দেশের ক্ষেত্রেও একই কথা। ইরানের অর্থনীতির সবচেয়ে বড় ভরসার জায়গাটাই এই দ্বীপ। এখান থেকে তেল না গেলে ইরানের সরকার চলে না, সেনাবাহিনী চলে না, সাধারণ মানুষের জীবন চলে না। এখন আমার নিজের কথা বলি, আমি এই লড়াইটাকে শুরু থেকেই কিন্তু তেলের লড়াই বলে আসছি। পরমাণু কর্মসূচি, গণতন্ত্র, মানবাধিকার এগুলো সব সামনে দেওয়ার ছদ্মবেশ। আসল লক্ষ্য হলো পারস্য উপসাগরের তেলের ওপর নিয়ন্ত্রণ। আর সেই নিয়ন্ত্রণের চাবিকাঠি হলো হরমুজ প্রণালী আর খার্ক দ্বীপ। এই দুটো জায়গার ওপর যার নিয়ন্ত্রণ, সে কার্যত পুরো মধ্যপ্রাচ্যের তেল ব্যবসার ভাগ্য নির্ধারণ করে। এটা বুঝলে বাকি সব বোঝা সহজ হয়ে যায়। বন্ধুরা, আসি হরমুজের কথায়। হরমুজ প্রণালী হলো পারস্য উপসাগর থেকে বাইরে যাওয়ার একমাত্র সরু পথ, আর এই পথ দিয়ে দুনিয়ার মোট তেল পরিবহনের একটা বিশাল অংশ যায়। তো সৌদি আরবের তেল যায়, ইরাকের তেল যায়, আরব আমিরাতের তেল যায়। আর এই পথ বন্ধ হলে বা কেউ এই পথের নিয়ন্ত্রণ নিলে পুরো দুনিয়ার তেলের দাম রাতারাতি আকাশে ছুঁয়ে ফেলবে। দুবাইয়ের বন্দর থেকে যে জাহাজগুলো পণ্য নিয়ে দুনিয়ায় যায়, সেগুলোর ওপরও শুল্ক বসানো যাবে। কে বসাবে? যে এখানে বসে থাকবে। আর ট্রাম্প ব্যবসায়ী মানুষ, এটা ভুলে গেলে চলবে না। আমি বলছি, ট্রাম্পের এই স্বপ্ন আজকের না। 1989 সালে, মানে 37 বছর আগে ট্রাম্প প্রথমবার বলেছিলেন যে খার্ক দ্বীপ দখল করা উচিত। সেই থেকে এই পরিকল্পনা মাথায় আছে। 36 বছর ধরে কিছু না কিছু তো তৈরি হয়েছেই। সমুদ্রের ওপর নাকেবন্দি দেখো, জাহাজ থামানো হচ্ছে, সামুদ্রিক অবরোধ চলছে। এগুলো কি হঠাৎ করে হয়? না, এর পেছনে দশকের পর দশক ধরে পরিকল্পনা আছে। বন্ধুরা, আসি সবচেয়ে বড় প্রশ্নে। আমেরিকা কি সত্যিই খার্ক দ্বীপ দখল করতে পারবে? এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই আপনাদেরকে, হামলা করা আর দখল করা এই দুটো জিনিস এক না। বিমান থেকে বোমা ফেলা আর অন্য কোনো জায়গায় নিজের পতাকা গেঁথে সেখানে বসে থাকা সম্পূর্ণ আলাদা বিষয়। একটা দ্বীপের ওপর নিয়ন্ত্রণ রাখতে হলে শুধু জঙ্গি বিমান আর মিসাইল যথেষ্ট না, সেখানে সৈন্য লাগবে, নৌবাহিনী লাগবে, বলতে পারেন যে রসদ সরো, টাকা পয়সা সরবরাহের রাস্তা লাগবে, এভরিথিং সবকিছুর ব্যবস্থা লাগবে। আর দীর্ঘদিন টিকে থাকার ক্ষমতা লাগবে। আর সেই থাকার সময়টাই ইরানের প্রতিটা দিন আমেরিকাকে ছোট ছোট কামড় দিতে থাকবে। ড্রোন আসবে, ক্ষেপণাস্ত্র আসবে, সমুদ্রে মাইন পাতা হবে। এটাকে বলে ক্ষয়ের যুদ্ধ। ইরান এই ধরনের যুদ্ধে পারদর্শী। আফগানিস্তানের কথা তো আপনারা জানেনই, তো বেশি করে আপনাদেরকে বোঝানোর দরকার নেই। আরেকটা কথা, ইরান খার্ক দ্বীপে মাটির নিচে বিস্ফোরকের বিছানা পেতে রেখেছে বলতে পারেন। কেউ ওখানে পার রাখতে এলে সেই বিছানায় চির ঘুমে চলে যাবে। তো সেই বিছানাগুলো সরাতে হলে আগে এমন হামলা করতে হবে যেটা এর আগে কেউ দেখেনি।
কাজেই ট্রাম্পের এই ঘোষণা আপাতত একটা ঘোষণাই, কিন্তু এটাকে শুধু ফাঁকা আওয়াজ ভাবলেও ভুল হবে, কারণ এই মুহূর্তে সব চোখ আজকের রাতের দিকে। বন্ধুরা, এবার অন্য একটা প্রশ্নে আসে, ইরান কি আমেরিকার পেট্রিয়ট মিসাইলের ভান্ডার খালি করে দিয়েছে? 11 জুন একটা রিপোর্ট বেরিয়েছে, যেটা পড়লে মাথায় অনেক প্রশ্ন আসে। একটা বড় আন্তর্জাতিক আর্থিক সংবাদপত্রের রিপোর্ট বলছে যে পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থায় যে মিসাইল ব্যবহার হয় সেই প্রতিরোধকারী মিসাইলের সংকট তৈরি হয়েছে। এই মিসাইল বানায় একটি বড় অস্ত্র উৎপাদনকারী সংস্থা। তারা স্বীকার করেছে যে উৎপাদন বাড়ানোর প্রস্তুতি হচ্ছে, কিন্তু কখন কোন দেশ তাদের চাহিদা মতো মিসাইল পাবে সেটার কোনো নিশ্চয়তা এখনই দেওয়া যাচ্ছে না। এখন একটু ভেবে দেখো, চাহিদা কখন বাড়ে? যখন অনেক দেশ একের সাথে নিরাপত্তাহীন বোধ করে। আর নিরাপত্তাহীনতা কখন তৈরি হয়? যখন ভয় তৈরি করা হয়, যখন যুদ্ধ লাগিয়ে রাখা হয়। ভয় থাকলে অস্ত্র বিক্রি হয়। এটাই ব্যবসার মডেল। আর এই মডেলটাকে সবচেয়ে ভালো বোঝে কে? ভালো বোঝে যে দেশ দুনিয়ার সবচেয়ে বেশি অস্ত্র বেচে, সে দেশই বোঝে। আমি এর বেশি বলবো না, বুদ্ধিমান মানুষ বুঝে নেবে সবকিছু। কিন্তু ঘাটতি কেন পড়ল, এই কারণটা বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে গত কয়েক মাস ধরে যে সংঘাত হয়েছে, তাতে আমেরিকার ঘাঁটিগুলো, আমেরিকার বাহিনী আর তার মিত্র দেশগুলোকে রক্ষা করতে বিশাল সংখ্যায় বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে হয়েছে। ইরান এবং ইরানের সাথে জুড়ে থাকা বিভিন্ন দল যে মিসাইল ও ড্রোন ছুড়েছে, সেগুলো থামাতে প্রচুর প্রতিরোধকারী মিসাইল খরচ হয়েছে। অর্থাৎ বলতে পারেন যে ডিফেন্স সিস্টেমের মিসাইলগুলি খরচ হয়েছে। বায়ু প্রতিরক্ষায় যে মিসাইল লাগে সেটা একবারই ব্যবহার হয়। সেটা গিয়ে শত্রুর মিসাইল বা ড্রোনকে মাঝপথে ধ্বংস করে নিজেও শেষ হয়ে যায়। তো নতুন করে আবার বানাতে সময় লাগে, টাকা লাগে, প্রযুক্তি লাগে। তো কেউ যদি বলে ইরান আমেরিকার পুরো ভান্ডার একাই খালি করে দিয়েছে, সেটা একটু বাড়িয়ে বলা হবে। আমিও এটা বলবো না। কিন্তু কেউ যদি মধ্যপ্রাচ্যে ইরানের সাথে যুক্ত সংঘাতগুলো আগে থেকেই থাকা চাপকে আরো বাড়িয়ে দিয়েছে, তাহলে এতে অনেকটা সত্য আছে, এটা যদি কেউ বলে। আর এটা বলতেই হবে। বন্ধুরা, কিন্তু এখানে ইউক্রেন কিভাবে ঢুকলো? সত্যিটা হলো, ইউক্রেনের যুদ্ধ এবং প্রতিরোধকারী মিসাইলের চাহিদাকে আকাশ পর্যন্ত নিয়ে গেছে। রাশিয়া লাগাতার দূরপাল্লার মিসাইল, ক্রুজ মিসাইল আর ড্রোন দিয়ে ইউক্রেনে কিন্তু হামলা করছে। সেই হামলা থামাতে ইউক্রেন প্রতিদিন প্রচুর প্রতিরোধকারী মিসাইল খরচ করছে। প্রতিটা মিসাইল অনেক দামি, কোটি কোটি টাকার, আর সেটা বানাতে অনেক সময় লাগে। প্রযুক্তির বিষয় তাড়াতাড়ি হয় না। তাই আজকে ইউক্রেন, পোল্যান্ড, জার্মানি, জাপান, সৌদি আরব আমিরাত সহ অনেক দেশ একটাই লাইনে দাঁড়িয়ে আছে। সবাই এই প্রতিরোধকারী মিসাইল চাইছে, কিন্তু কারখানা সেই গতিতে সরবরাহ করতে পারছে না যে গতিতে মিসাইল খরচ হচ্ছে। এটা একটা ভয়ানক সংকট। আমার কথা হলো, আমেরিকা যদি এই হামলার সিদ্ধান্তটাই না নিত, তাহলে আজকে মিসাইলের এই ঘাটতি হতোই না। ইউক্রেনও ঠিকমতো সাহায্য পেত, কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এখন তার খেসারত দিতে হচ্ছে একটা নয়, একাধিক দেশকে। এই সংকট থেকে সবচেয়ে বেশি লাভ কে করছে? রাশিয়া। একদম সহজ এবং সোজা উত্তর। কারণ যদি ইউক্রেনের কাছে প্রতিরোধকারী মিসাইল কমে যায়, তাহলে রাশিয়ার মিসাইল আর ড্রোনের সামনে ইউক্রেনের রক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে, আর সেই সুযোগে রাশিয়া আরো ভয়াবহ হামলা করতে পারবে। তাই রাশিয়া এই পরিস্থিতিকে নিজের জন্য একটা সুযোগ হিসেবে দেখেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা যত বেশি জড়িয়ে পড়বে, ইউরোপ তত বেশি অরক্ষিত থাকবে। এটা রাশিয়া বোঝে। বন্ধুরা দেখুন, তাহলে পুরো ছবিটা কি দাঁড়াচ্ছে? একদিকে রাশিয়া আর ইউক্রেনের দীর্ঘ লড়াই চলছে, অন্যদিকে মধ্যপ্রাচ্যে লাগাতার উত্তেজনা বাড়ছে, আর তৃতীয় দিক হলো দুনিয়া জুড়ে বায়ু প্রতিরক্ষা ব্যবস্থার চাহিদা বেড়ে গেছে। এই তিনটে মিলে আমেরিকা আর তার মিত্রদের সামনে সরবরাহের এমন একটা সংকট তৈরি হয়েছে, যেটা সামলাতে বছরের পর বছর লেগে যাবে। একটা কথা বলি, দুনিয়ার বড় শক্তিগুলো যখন একের সাথে কয়েকটা মোর্চায় লড়ে, তখন সেই শক্তি ক্ষয় পায়। ইতিহাস এটাই বলে। আমেরিকা এখন একই সাথে ইরান লড়ছে, ইউক্রেন আর চীনের দিকে নজর রাখতে গিয়ে নিজের সম্পদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। আর এই চাপটাকে সবচেয়ে ভালোভাবে ব্যবহার করছে তারাই, যারা এই মুহূর্তে সরাসরি যুদ্ধে না থেকেও পরিস্থিতি থেকে ফায়দা তুলছে। আর ইরানের কথা বলতে গেলে, ইরান একটা কাজ করেছে যেটা সত্যিই বুদ্ধিমানের কাজ। সরাসরি বড় লড়াইয়ে না গিয়ে ছোট ছোট হামলার মাধ্যমে আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার ওপর ধকল ফেলছে। প্রতিটা ড্রোন, প্রতিটা মিসাইল যেটা ইরান ছুটছে, সেটা থামাতে আমেরিকাকে অনেক বেশি দামি মিসাইল খরচ করতে হয়েছে। এটাকে অর্থনৈতিক যুদ্ধও বলা যায়, সস্তায় দামি জিনিস খরচ করে দেওয়া। তো আজকের রাত কি নিয়ে আসবে? খার্ক দ্বীপে হামলা হবে কিনা, সেটা আগামী কয়েক ঘন্টায় বোঝা যাবে। হামলা হলেও দখল হওয়াটা সহজ না, আমি আগেই বলেছি।
কারণ দখল করা আর ধরে রাখা দুটো আলাদা। আর ইরান তাদের সবচেয়ে মূল্যবান জায়গা ছেড়ে দেবে না। এটা বা তারা সেটা বছরের পর বছর রক্ষা করার জন্য প্রস্তুত। আমার শেষ কথা, এই লড়াইয়ে সাধারণ মানুষের কথা কেউ ভাবছে না। ইরানের সাধারণ মানুষের কথা, ইউক্রেনের সাধারণ মানুষের কথা, না মধ্যপ্রাচ্যের লক্ষ লক্ষ পরিবারের কথা। বড় শক্তিগুলো তাদের স্বার্থে দাবা খেলছে বলতে পারেন। আর সেই দাবায় পিষে যাচ্ছে কোটি কোটি সাধারণ মানুষ। এটা চলতে থাকলে বা চলতে থাকবে বলতে পারেন, যতদিন দুনিয়ায় বা দুনিয়ার মানুষ এই খেলাটা বুঝতে না পারবে। তোমরা বুঝেছো, তাই তোমরা এই চ্যানেল দেখছো, সচেতন থাকো, আওয়াজ তুলতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আপনার কোথা থেকে দেখছো অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।